নমস্কার, সোনার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি মূলত এডুকেশনাল ক্যাটাগরিতে পড়ে। এর মধ্যে বেশিরভাগ ভিডিওই ইতিহাসের বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। আর ইতিহাস মানেই বিতর্ক। ইতিহাস মানে তো শুধু পজিটিভ দিকের আলোচনা নয়, পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকের আলোচনা নিয়ে ইতিহাস গড়ে ওঠে। কিন্তু কোনো ব্যক্তি বা সংগঠন বা কোনো ঘটনার নেতিবাচক বিষয় যখন ইতিহাসের আলোচনায় উঠে আসে, তখন কিছু মানুষ সেটাকে অপছন্দ করেন বা বিতর্কের পর্যায়ে ফেলে দেন। কিন্তু বিতর্কের আগে দেখে নেওয়া উচিত ইতিহাসের যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি যথার্থ তথ্য নির্ভর কিনা। আমরা আমাদের এই চ্যানেলে যে প্রতিবেদনগুলো তৈরি করি সেগুলোর নেপথ্যে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা সোর্স। আমরা আজকের যে ভিডিওটি তৈরি করতে চলেছি সেটিও কারোর কাছে বিতর্কিত মনে হতে পারে বা কেউ ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন। কিন্তু আমাদের অনুরোধ, আমাদের এই প্রতিবেদনের যথার্থ তথ্যসূত্র আছে, আমরা এই ভিডিওতে তার উল্লেখ করব। যাদের সন্দেহ থাকবে তারা তথ্যসূত্র যাচাই করে আপনাদের মতামত দিতে পারেন, বা আপনাদের যদি এর বিপক্ষে কোনো যথার্থ তথ্যসূত্র থাকে সেটা জানিয়ে আমাদের এই প্রতিবেদনকে আরও সমৃদ্ধ করতে পারেন। ধন্যবাদ। যাই হোক, আমরা আমাদের মূল প্রতিবেদনে চলে যাই। আমাদের আজকের বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বই পড়ানো বন্ধের উদ্যোগ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কিন্তু কেন? তাহলে কি জ্যোতি বসু এবং তার দল যে রাজনৈতিক বিশেষ ভাবধারায় প্রভাবিত ছিলেন, সেই ভাবধারায় কি কাল হয়েছিল সহজপাঠ বন্ধ করার উদ্যোগের ক্ষেত্রে? প্রসঙ্গত বলা দরকার, বাঙালি পরিবারের শিশুদের বর্ণের হাতেখড়ির সূচনার ক্ষেত্রে যে দুটি বই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি হলো বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় এবং অন্যটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ। সহজপাঠের ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ, এই বিষয়ে জানেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর বলেই মনে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 1980-র দশকে স্কুল পাঠ্য থেকে এই বই বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। আমরা সেই ইতিহাসই আজকে শুনব। সেই ইতিহাসের অবশ্য একটি প্রেক্ষাপট ইতিহাস আছে। যেমন দীর্ঘ রাজনৈতিক লড়াই আন্দোলনের মাধ্যমে সিপিএমের নেতৃত্বে বাম দলগুলির জোট অর্থাৎ বামফ্রন্ট 1977 সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করে। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। এরপর টানা 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করে বামফ্রন্ট সরকার। এই সরকার 2011 সালে বিদায় নেয়। 1977 সালের আগের 5 বছর মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেসের শাসন বাংলায় সাধারণ মানুষের মধ্যে ত্রাসের সঞ্চার করেছিল। তাই এই ত্রাস পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই জ্যোতি বসুর নেতৃত্বে ক্ষমতায় আসা বামফ্রন্ট সরকারের কাছে পশ্চিমবঙ্গবাসীর চাওয়া পাওয়াও ছিল অনেক। সেই চাওয়া পাওয়ার সঙ্গে যুক্ত হয়েছিল ক্ষমতায় আসার আগে কমিউনিস্ট নেতাদের বিভিন্ন প্রতিশ্রুতি। ক্ষমতায় আসার আগে কমিউনিস্ট নেতারা রাজ্যবাসীকে যে সুদিনের স্বপ্ন দেখিয়েছিলেন, বামফ্রন্ট 1977 সালে ক্ষমতায় এলে স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর আশা আকাঙ্ক্ষা বেড়ে যায়। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে স্থিরতা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি প্রভৃতির আশা করেছিল রাজ্যের মানুষ। দীর্ঘ 34 বছর ধরে একটি দলের সরকারের শাসনকালে পশ্চিমবঙ্গের অনেক অগ্রগতি ঘটানোর সুযোগ ছিল। কিন্তু বিরোধী দলগুলি অভিযোগ তোলে যে এই 34 বছরের শাসনকালে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যথেষ্ট অধঃপতন হয়েছে। অবশ্য বিষয়টির সঙ্গে যেহেতু রাজনৈতিক দল জড়িত, সেহেতু বিভিন্ন দলের অনুগামী মানুষজন এই উন্নয়ন অনুন্নয়নের বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন। কিন্তু এই স্বাভাবিকতা সত্ত্বেও কয়েকটি বিষয়ে প্রশ্ন থেকেই যায়, যেগুলি সেই 34 বছরে না হলেই ভালো হতো। সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো মরিচঝাঁপি হত্যাকাণ্ড সহ বিভিন্ন কয়েকটি হত্যাকাণ্ড, রাজনীতির ক্ষেত্রে দলীয়করণ, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ, শিল্পের ধ্বংসসাধন, কম্পিউটারের মতো আধুনিক প্রযুক্তির বিরোধিতা, প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বল করে দেওয়া, ভোটে সন্ত্রাস প্রভৃতি না হলেই ভালো হতো বলে বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। প্রসঙ্গত বলা দরকার যে বামফ্রন্টের আমলে এসব দিকের অধিকাংশই ঘটেছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে, যিনি 2000 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এই শাসনকালে বেশ কিছু পদক্ষেপ যে সঠিক ছিল না, তা যে পরোক্ষভাবে বামফ্রন্টের বিভিন্ন নেতাকর্মীও মনে করে, তার প্রমাণ মেলে পরবর্তীকালে এসব বিষয়ে তাদের মতামতে। যেমন পরবর্তীকালে বামপন্থীদের অনেকেই বিভিন্ন গণহত্যা, রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ, ভোটে সন্ত্রাস প্রভৃতি ঘটনাগুলিকে অস্বীকার করেছে। অস্বীকার করার অর্থই হলো যদি সেই গণহত্যার ঘটনাগুলি ঘটে থাকে তাহলে সেগুলি তাদের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়। আবার বামফ্রন্ট পরবর্তীকালে প্রাথমিক বিদ্যালয় স্তরে ইংরেজি ফিরিয়ে এনেছে। যদি ইংরেজি ফিরিয়ে আনতেই হয়
তাহলে প্রথম পর্বে ইংরেজি তুলে দেওয়া বিষয়টি যুক্তিগ্রাহ্য নয়, এটাই বোঝা যায়। আবার পরবর্তীকালে তারা প্রযুক্তির পক্ষে কথা বলেছে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এ থেকে বোঝাই যায় আগে শিল্প কারখানা বন্ধের পর্বটি নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না। রাজনৈতিক কর্মকাণ্ড, দলের মতাদর্শ, ভাবধারা প্রভৃতির কথা থাক, কিন্তু এটুকু বলতেই হয় যে বামফ্রন্ট সরকার যে পশ্চিমবঙ্গ শাসন করছিল সেখানে বাঙালির একটি সংস্কৃতি রয়েছে এবং এই সংস্কৃতি নিয়ে বাঙালির গর্বও আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জ্যোতি বসুর আমলে এমনই কিছু সাংস্কৃতিক ক্ষেত্রে আঘাত করা হয় যার কোনো প্রয়োজন ছিল না। বোঝাই যায় যে সেই আঘাতও তারা করেছিল তাদের পার্টির মতাদর্শের ভিত্তিতেই। সুভাষচন্দ্রকে নিয়ে কমিউনিস্ট পার্টি কি করেছে বা কি বলেছে তা মানুষের অজানা নয়। সেই সুভাষচন্দ্রের প্রতি 1990-এর দশকেও জ্যোতি বসুর মনোভাব আপনাদের একটু মনে করিয়ে দিই। 1990-এর দশকে জ্যোতি বসুর সরকার পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর ইতিহাস বইয়ের বোঝা একটু হালকা করার উদ্যোগ নিয়েছিল। তখন নবম দশম মিলিয়ে একসঙ্গে যে ইতিহাস বইটি থাকতো তা প্রায় 400 পৃষ্ঠা ছাড়িয়ে যেত। অন্যান্য বিষয়ের পাঠ্যক্রমও যথেষ্ট বড় ছিল, কিন্তু জ্যোতি বসুর নজর পড়েছিল ইতিহাসের পাঠ্যক্রমে। তিনি জানিয়েছিলেন যে ইতিহাসের এই বিশাল পাঠ্যক্রম একটু কমিয়ে শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমানো হবে। তখনকার ইতিহাস বইয়ে নেতাজি সুভাষচন্দ্র এবং তার আজাদ হিন্দ বাহিনীর লড়াইয়ের আলোচনা 3 পৃষ্ঠা মতো থাকত। জ্যোতি বসু জানিয়েছিলেন যে সুভাষচন্দ্র ও আজাদ হিন্দের অংশটি বাদ দিয়ে শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমানো হবে, কিন্তু শেষ পর্যন্ত জ্যোতি বসু তাতে সফল হননি, কারণ বিভিন্ন দিক থেকে প্রতিবাদ এসেছিল। প্রসঙ্গত বলা দরকার, এর পরপরই 1997 সালে সুভাষচন্দ্রের জন্ম শতবর্ষ ছিল। তখন আবার জ্যোতি বসু ঘটা করে 1997 সালের 23শে জানুয়ারি দুপুরে সুভাষচন্দ্রের স্মরণে রাজ্যবাসীকে শাঁখ বাজাতে বলেছিলেন। 1990-এর দশকের সুভাষচন্দ্র ভিত্তিক যে দুটো বিষয় উল্লেখ করলাম, আপনারা সবাই সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোতে চোখ রাখলে সেগুলো খুঁজে পাবেন। তবে আমাদের আজকের প্রতিবেদনটি সুভাষচন্দ্রের প্রতি জ্যোতি বসুর মনোভাব নিয়েও নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ের প্রতি জ্যোতি বসুর কী মনোভাব ছিল তাই নিয়ে। সেটা 1980-র দশকের ঘটনা। মনে করিয়ে দিই, রবীন্দ্রনাথ ঠাকুরকে কমিউনিস্ট পার্টির বহু নেতা বুর্জুয়া কবি আখ্যা দিয়েছিলেন, যেমন একদা তারা বিভিন্ন আখ্যায় ভূষিত করেছিলেন সুভাষচন্দ্রকেও। যাই হোক, রবীন্দ্রনাথের সহজ পাঠের কথায় ফিরে আসি। বাঙালির হৃদয়ের মণিকোঠায় বসবাসকারী রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠের মাধ্যমে বাঙালি শিশুদের অ আ ক খর হাতেখড়ি হবে, এটাই স্বাভাবিক। প্রাথমিক বিদ্যালয়ে এমনটাই চলছিল। কিন্তু 1980-র দশকের প্রথম দিকে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্কুলের প্রাথমিকের পাঠ থেকে সহজ পাঠ বাদ দেওয়ার উদ্যোগের কথা জানালেন। বক্তব্যটি বিশ্বাস হচ্ছে না? তথ্যটি জানার জন্য গভীর গবেষণার প্রয়োজন পড়বে না। তখনকার সংবাদপত্রের খবরগুলি দেখলে আপনারা জানতে পারবেন যে জ্যোতি বসু সহজ পাঠ বাদ দিতে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত তিনি সফল হননি। আমরা হাল আমলের একটি খবর থেকে 1980-র দশকের খবর জানার চেষ্টা করি। হাল আমলের এই খবরটি সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের একটি উদ্যোগের কারণে। এসএফআই সম্প্রতি রবি ঠাকুরের সহজ পাঠ বইয়ে নন্দলাল বসুর আঁকা বিভিন্ন ছবির অনুকরণে বিভিন্ন ছবি এঁকে নিজেদের কর্মসূচির প্রচার করছিল। তখনই বিশিষ্টজনদের অনেকে মনে করিয়ে দিলেন সহজ পাঠ বই নিয়ে জ্যোতি বসু কী করার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে 2021 সালের 8 এপ্রিল তারিখে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরটির উল্লেখ করা যাক। খবরের শিরোনাম ছিল প্রত্যাবর্তন এসএফআই প্রচারের সহজ পাঠ, আর খবরের ক্যাপশন ছিল যখন বাম আমলের একেবারে গোড়ার দিকে 1980-তে সহজ পাঠকে পাঠ্য বই হিসেবে স্কুলের ক্লাসঘর থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। খবরে এরপর জ্যোতি বসু কর্তৃক সহজ পাঠ বইটি স্কুল থেকে সরানোর উদ্যোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। লেখা হয়েছে, পরিবর্তন না প্রত্যাবর্তন, প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। ভোটবঙ্গে এভাবে সে ফিরে আসবে এমন অন্তত সহজে আজ করা যায়নি। এবারে আসি খবরটির বিস্তারিত আলোচনায়। গত লোকসভা ভোটের প্রাককালে অমিত শাহের রোড শোয়ের সময়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে ফেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত কীর্তি সহজ পাঠের কথা। সেই ভুলে নিন্দা কম হয়নি। এবার অবশ্য সহজ পাঠ লেখকের নাম নিয়ে প্রমাদ নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের আঙ্গিকটি ব্যবহার করে নন্দলাল বসুর আঁকা ছবিগুলি এঁকে নতুন ছড়া বসিয়েছে এসএফআই। সেই সঙ্গে সংযুক্ত মোর্চার হয়ে ভোটও চাওয়া হচ্ছে। এখানেও ফের ঝিলিক দিচ্ছে পুরনো ইতিহাস। যখন বাম আমলের একেবারে গোড়ার পর্বে 1980-তে সহজ পাঠকে পাঠ্য বই হিসেবে স্কুলের ক্লাসঘর থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাতে বাঙালির ভাবাবেগ আহত হয়েছিল। প্রশ্ন উঠছে, 2021 সালের তরুণ বাম ছাত্রছাত্রীদের এই সহজ পাঠ অনুরাগের পেছনে কি
এরকম অতীত সংশোধনের মন কাজ করছে? বাম সরকারের সহজ পাঠ নিয়ে সিদ্ধান্তটিতে ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়, মার্ক্সবাদী পণ্ডিত সুশোভন সরকার, জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন অধিকর্তা রবীন্দ্র কুমার দাশগুপ্ত, নাট্যকর্মী তৃপ্তি মিত্র, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মৃত্য, সাহিত্যিক গোপাল হালদার প্রমুখ অনেকেই প্রতিবাদে সরব হন। 1930-এ প্রকাশিত রবীন্দ্রনাথের সৃষ্ট শিশু পাঠ্য বইটি অবশ্য পাঠ্যক্রমে ঢুকেছিল 1970 নাগাদ, যুক্তফ্রন্ট সরকারের আমলে। কিন্তু বামফ্রন্টের স্কুল শিক্ষামন্ত্রী পার্থ দের তৎপরতায় এবং স্টেট কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর সুপারিশে সহজ পাঠ তুলে দেওয়ার নেপথ্যে মার্ক্সবাদ সমাজ বিপ্লব বা শ্রেণী সংগ্রামের অন্তরায় বলেই ধরা হয়েছিল। গণপ্রতিবাদে অবশ্য পিছু হটে বামফ্রন্ট সরকার। এত রবীন্দ্র উপাসকের ছড়াছড়ি বলে তির্যক মন্তব্য করেও সিদ্ধান্ত বদলান তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তবে পরে রবীন্দ্রনাথের বইটি আকারে ছোট করে সহযোগী গ্রন্থ হিসেবে সিলেবাসে রাখা হয়। 2011-এ বাম জমানার পরিবর্তনের পর তৃণমূল সরকার বইটি বাধ্যতামূলক পাঠ্য হিসেবে ফিরিয়ে এনেছে। রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের মতে, কোট, সহজ পাঠে জাত, লিঙ্গ ইত্যাদি ধারণা নিয়ে আপত্তিতে নানা কল্পনা ছিল। অনেকে ভেবেছিলেন বইটি শ্রেণী বিভাজন নিয়ে ততটা সজাগ নয়, আনকোট। এখন স্কুলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সহজ পাঠ পড়তেই হয়। ভোট প্রচারের সূত্রে যারা সহজ পাঠকে ফিরিয়ে আনলেন সেই বাম ছাত্রেরা অবশ্য ইতিহাস প্রসঙ্গ এক্ষেত্রে প্রাসঙ্গিক বলে মনে করছেন না। এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ে লোকাল কমিটির সভাপতি সুনেত্রা সমাজপতি বলেছেন, কোট, মোদ্দা কথাটা আমরা সহজ কথাগুলো সহজে বলতে চাইছি, তাই ছড়া লেখা হয়েছে। নন্দলালের ছবিগুলো অনুকরণ করে এঁকেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের পড়ুয়ারা। প্রচারের সহজ আকর্ষণ ভাষা খোঁজাই আসল, আনকোট। মাল্যবান গঙ্গোপাধ্যায়, সম্পৃক্তা বসু, অঙ্কিতা ঘোষ, অদ্বিতীয়া মাইতি, গুঞ্জন গঙ্গোপাধ্যায়ের চেষ্টায় চেনা সহজ পাঠের ছবিতে গরুর দুধে সোনা তত্ত্ব, কৃষি আইনের প্রতিবাদ, সুন্দরবনে কংক্রিটের বাঁধের দাবি বা রাজ্যে চাকরির আকালের কথা উঠে আসছে। একটি ছড়া বলছে, বিজেপি গাছ হলে তৃণমূল পাতা, দেখে তথ ধর ঘেটে গেছে মাথা। দীপশিতা ধর বা সৃজন ভট্টাচার্যের মতো এসএফআই নেতা নেত্রীরাও এ ভোটে সংযুক্তা মোর্চার প্রার্থী। ফলে প্রচারেরও বাড়তি আবেগ। এই প্রচারে মোর্চার এবার লাভ ততটা হবে বলে অবশ্য মনে করেন না শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলছেন, কোট, এটা হয়তো সহজ পাঠ নিয়ে বামেদের উলট পুরাণ, কিন্তু আকথা কুকথার বাইরে সৃজনশীল প্রচারের এই চেষ্টা আমার ভালো লাগছে, আনকোট। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল প্রতিবেদন। 1980-র দশকে রবি ঠাকুরের সহজ পাঠ পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে বাদ দেওয়ার যে চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সেই বিষয়টি আমাদের আজকে আলোচনার বিষয় ছিল এবং যে পেপারের সূত্র থেকে এই প্রতিবেদনটির মূল বিন্দুটি আমরা উল্লেখ করেছি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটি দেওয়া থাকবে। আপনারা দয়া করে খবরটি বা সূত্রটি দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।